আজকে আমরা কথা বলবো ফাইকোয়েন্স নিয়ে, যেটা কিনা শুধু একটা ডিজিটাল আর্নিং প্ল্যাটফর্মই না, বরং এটাকে ডিজাইন করা হয়েছে একদম সত্যিকারের ভারসাম্য আর টেকসই গ্রোথের কথা মাথায় রেখে। তো ফাইকোয়েন্সের মূল আইডিয়াটা হলো এখানে অংশগ্রহণ আর পারফরম্যান্সকে এমনভাবে কানেক্ট করা হয়েছে যেটা পুরো সিস্টেমটাকে করে তুলেছে একাধারে স্বচ্ছ এবং শক্তিশালী। মানে এখানকার প্রত্যেকটা অংশ একে অপরের সাথে মিলে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স তৈরি করে। আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলোকে একটা আওয়ার গ্লাসের মতো করে সাজানো হয়েছে। মানে আমরা শুরু করব একদম বড় চিত্র বা ভিশন দিয়ে, তারপর এর মূল মেকানিক্সে যাব, আর শেষে আবার জুম আউট করে দেখব যে পুরো ব্যাপারটা একজন ইউজারের গ্রোথের জন্য কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে চলুন একদম বড় ছবিটা দিয়ে শুরু করা যাক। মানে এই প্ল্যাটফর্মের ডিজাইনের পেছনে মূল দর্শনটা আসলে কি? ব্যাপারটা একবার ভাবুন, একজন ইউজার একটা মাত্র ড্যাশবোর্ড থেকেই তার স্টেকিং ম্যানেজ করছে, আর্নিং ট্র্যাক করছে, আবার নিজের টিমকেও বড় করে তুলছে। ফাইকোয়েন্স কিন্তু ঠিক এই রকমই একটা স্বচ্ছ আর শক্তিশালী সুবিধা দেয়। ওকে, এখন আসা যাক এই সিস্টেমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, কিভাবে এখানে একটা স্ট্রাকচার উপায়ে গ্রোথের সুযোগ তৈরি করা হয়েছে। আর এর একদম কেন্দ্রে আছে এর অ্যাফিলিয়েট ইঞ্জিন। এই সিস্টেমটা ভালোভাবে বুঝতে হলে একটা কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা দরকার, আর সেটা হলো টিম ভলিউম। সহজ করে বললে এটা হলো একজন ইউজারের পুরো নেটওয়ার্কের মোট অ্যাক্টিভ স্টেকিংয়ের পরিমাণ, আর এটাই তার গ্রোথের মূল ভিত্তি। কিন্তু এই গ্রোথের পোটেনশিয়াল ঠিক কতটা গভীর? ওয়েল, এই সিস্টেমের আর্কিটেকচারটা 16টা লেভেল বা জেনারেশন পর্যন্ত ছড়ানো। তার মানে নেটওয়ার্ক যত বড় হবে আর যত গভীরে যাবে, আয়ের সম্ভাবনাও কিন্তু ঠিক ততটাই বাড়বে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, রিওয়ার্ডগুলো কিন্তু পুরো 16টা জেনারেশন জুড়েই ভাগ করে দেয়া হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যত গভীর লেভেলে যাওয়া যাবে তত বেশি আয় করার জন্য নির্দিষ্ট পারফরম্যান্স আর র্যাঙ্ক অর্জন করতে হবে। এটাই কিন্তু সিস্টেমটাকে আরও চ্যালেঞ্জিং আর রিওয়ার্ডিং করে তোলে। তাহলে প্রশ্ন হলো, এই পুরো স্ট্রাকচারটা কিভাবে বাস্তবে আয়ে পরিণত হয়? দেখুন, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা মূলত 4টা আলাদা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। তো এখানে আয়ের রাস্তা আছে মূলত 4টা। প্রথমটা হলো ইনস্ট্যান্ট ডাইরেক্ট বোনাস। এরপরে আছে পুরো নেটওয়ার্কের দৈনন্দিন কাজ থেকে একটা লম্বা সময়ের জন্য স্ট্রাকচার্ড আয়ের সুযোগ, যেটা পুরো জার্নিটাকেই টেকসই করে তোলে। আর এখানেই হচ্ছে আসল ব্যাপারটা, একজন ইউজারের ডেইলি স্টেকিং রিওয়ার্ডের একটা বিশাল অংশ, মোট 61% এই জেনারেশন পুলে চলে আসে, আর তারপর সেটা নেটওয়ার্কের 16টা লেভেলে ভাগ করে দেওয়া হয়। এটা নিশ্চিত করে যে নেটওয়ার্কের প্রত্যেকেই যেন তাদের কন্ট্রিবিউশনের জন্য পুরস্কৃত হয়। এখন এত সব বিস্তারিত তথ্য একটু জটিল মনে হতে পারে, তাই না? আর ঠিক এখানেই ইউজার এক্সপিরিয়েন্সের বিষয়টা চলে আসে। প্ল্যাটফর্মটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্নের উত্তর দেয়। এত কিছু সামলাতে গিয়ে দিশেহারা না হয়ে কিভাবে সবকিছু সহজে ম্যানেজ করা সম্ভব? আর তার উত্তরটাই হল অ্যাফিলিয়েট ইন্টেলিজেন্স হাব। এটা শুধু ডেটা দেখানোর কোনো জায়গা না, বরং এটা রিয়েল টাইমে একদম পরিষ্কার আর কাজের পরামর্শ দেয়, যেটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই ইন্টেলিজেন্স হাবটাই কিন্তু প্ল্যাটফর্মের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী যে অংশটা, মানে লিডারশিপের পথে যাত্রা, সেটাকে সরাসরি পাওয়ার দেয়। এখানে পুরো গ্রোথের পথটাকে একটা পরিষ্কার র্যাঙ্ক জার্নি হিসেবে দেখানো হয়। আর প্রত্যেকটা র্যাঙ্ক আনলক করে আরও গভীর জেনারেশন অ্যাক্সেস, আরও বেশি রিওয়ার্ড, আর এই ইকোসিস্টেমের মধ্যে একটা সম্মানজনক পজিশন। আর এখানেই ফাইকোয়েন্স অন্যদের থেকে একদম আলাদা হয়ে যায়। দেখুন, একটা সাধারণ অ্যাফিলিয়েট পেজ শুধু অতীতের রিপোর্ট দেখায়, কিন্তু একটা ইন্টেলিজেন্ট হাব ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করে দেয়। এটা বলে দেয় ঠিক কোন পথে এগোতে হবে, পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। শেষ পর্যন্ত পুরো সিস্টেমটা কিন্তু এই একটা শক্তিশালী আইডিয়ার উপরই তৈরি। লক্ষ্যটা শুধু ইনকাম রিপোর্ট করা না, বরং ইনকাম তৈরি করার জন্য যে ইন্টেলিজেন্স বা কৌশল দরকার সেটা দেওয়া। আর এটা আমাদের একটা ফাইনাল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যদি একটা সিস্টেম শুধু লেনদেনের জন্য ডিজাইন না করে ইন্টেলিজেন্ট পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়, তাহলে একজন ইউজারের এগিয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক কতটা বেড়ে যেতে পারে? পেঙ্কোয়েন্সের এই বিশ্লেষণে স্বাগতম। আজ জানব এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে, যা সম্পূর্ণ স্বচ্ছতা আর গাণিতিক লজিকের উপর তৈরি। ডিজিটাল ফাইন্যান্সের এই দুনিয়ায় একটা বড় প্রশ্ন হল, এখানে কি সত্যি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি ধরে রাখা সম্ভব? চলুন এদের কোর ফিলোসফি, ব্লকচেন প্রযুক্তি, স্মার্ট স্টেকিং, অ্যাফিলিয়েট ম্যাট্রিক্স এবং নিরাপদ P2P গেটওয়ের ব্লুপ্রিন্টটা একটু দেখে নিই। সোর্স বলছে, এখানে কোনো অবাস্তব হাইপ নেই। এদের মূল দর্শন একদম পরিষ্কার: ট্রু ব্যালেন্স, রিয়েল গ্রোথ।
এখানকার প্রতিটি আয় সম্পূর্ণ সিস্টেম ভিত্তিক আর আপনার অংশগ্রহণের ওপর নির্ভরশীল। গ্যারান্টিড প্রফিটের বদলে এরা লজিক্যাল স্ট্রাকচারকে গুরুত্ব দেয়। প্রচলিত কেন্দ্রীয় সিস্টেমের বদলে এটি চলে পুরোপুরি বিকেন্দ্রীভূত ওপেন সোর্স স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। এখানে স্বচ্ছতাই প্রধান। ফাই টোকেনটি তৈরি হয়েছে নিরাপদ বাইন্যান্স স্মার্ট চেনে। প্রতিটি ট্রানজ্যাকশন আর রুল এখানে ব্লকচেনে স্থায়ীভাবে রেকর্ড করা থাকে। আপনার ফান্ডের উপর নিয়ন্ত্রণ কিন্তু আপনারই। উইথড্র এনিটাইম সুবিধার মাধ্যমে যে কোনো সময় কারোর অনুমতি ছাড়াই ফান্ড তুলতে পারবেন। এদের স্মার্ট স্টেকিংয়ে রিওয়ার্ড কিন্তু ফিক্স নয়। এটি নেটওয়ার্কের সিকিউরিটি আর আপনার সক্রিয়তার উপর নির্ভরশীল। একদম ডাইনামিক একটি সিস্টেম। খুব সহজেই মাত্র $50 দিয়ে স্টার্টার টিয়ারে অংশ নিতে পারবেন, যা আপনাকে একটি পরিষ্কার গ্রোথ পাথ দেবে। টোকেন স্টেক করলে ইকোসিস্টেমের লিকুইডিটি বাড়ে, আর বিনিময়ে স্মার্ট কন্ট্রাক্ট একদম স্বয়ংক্রিয়ভাবে আপনার ডাইনামিক রিবোর্ট ক্যালকুলেট করে নেয়। কমিউনিটি গ্রোথের জন্য এদের রয়েছে অ্যাফিলিয়েট ইন্টেলিজেন্স হাব। এটি গাণিতিক নিয়মে লিডারশিপ ও জেনারেশন এক্সপ্যানশনকে পুরস্কৃত করে। কাউকে রেফার করলে তার প্রথম কোয়ালিফাইং স্টেকের ওপর আপনি সাথে সাথে 6% ডিরেক্ট স্পট কমিশন পেয়ে যাবেন। শুধু ডিরেক্ট রেফারালই নয়, লাইফ টাইম স্টেকিং ওভাররাইড আনলকের মাধ্যমে আপনার টিমের 16টি জেনারেশন পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন। প্রতিদিনের স্টেকিং রিওয়ার্ডের বিশাল 61% সরাসরি এই জেনারেশন পুলে বরাদ্দ থাকে, যা আপনার আনলক করা র্যাঙ্ক অনুযায়ী ছড়ায়। সিস্টেমটি কিন্তু যে কোনো কৃত্রিম গ্রোথ আটকে দেয়। উপরে র্যাঙ্কে যেতে হলে অবশ্যই ভেরিফাইড স্টেকিং ভলিউম আর অ্যাক্টিভ নোড লাগবে। লোকাল কারেন্সি থেকে ডিজিটাল অ্যাসেটে নিরাপদে যাওয়ার জন্য এদের রয়েছে ভেরিফাইড মার্চেন্টদের একটি অত্যন্ত সুরক্ষিত P2P প্রোটোকল। লেনদেন শুরু হলেই অ্যাসেট এসক্রোতে লক হয়ে যায়। ফিয়াট পেমেন্ট সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরই কেবল সেটি রিলিজ হয়। সোর্সটি কিন্তু স্পষ্টভাবে সতর্ক করছে, ক্রিপ্টো মার্কেট অত্যন্ত পরিবর্তনশীল, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা বা DYOR করা মাস্ট। তো এই ওপেন সোর্স আর গাণিতিক ইকোসিস্টেমগুলো কি ডিজিটাল ফাইন্যান্সের ভবিষ্যৎ বদলে দেবে? We start in the physical world of local mobile banking, cash, local accounts, and regional limits. But the goal is to bridge those local funds into a global, logically structured digital ecosystem. Before we initiate that bridge, it is necessary to check your local regulations. Certain jurisdictions, such as Bangladesh, have strict legal restrictions regarding the trading of virtual assets and currencies. Today, our objective is straightforward. We are going to take a local balance of 10,000 Bangladeshi taka and securely convert it into USDT, a digital asset maintained at a 1-to-1 ratio with the US dollar. You need exactly 3 things in place before starting. First, a Tier 1 verified Fiquence account. Second, an active local mobile wallet. And third, sufficient funds loaded into that local account, ready to transfer. Establishing this connection moves you away from the limitations of localized cash. By following these steps, you acquire a digital asset backed by full reserves, held within an institutional-grade security framework. Inside the Fiquence terminal, navigate directly to the P2P trading dashboard. Set your action to buy and filter the list for your specific local currency. The system will display a list of available merchants, but we are looking for one specific indicator, the green verification badge. This icon confirms the platform has vetted the merchant for reliability. Next, check the merchant's 30-day completion rate. A high percentage here tells you that this specific seller regularly and quickly completes their end of the trade. Select a reliable merchant and input your purchase amount, in this case 10,000 BDT. The system instantly runs the calculation to show you the exact amount of USDT you will receive in return. The moment you click Buy, the system triggers an escrow protocol. It mathematically freezes the merchant's USDT, holding it securely in a neutral space. While locked, the merchant cannot move, withdraw, or cancel those funds. Your purchase is completely reserved by the network's architecture. This eliminates the risk of dealing with a stranger. You are protected from default because the system logic, not the individual merchant, controls the digital asset during the transfer. Now the system opens a payment window. You have a strict, ticking countdown to open your local mobile banking app and execute the fiat transfer. Using the specific account details displayed on the screen, send the exact matching amount. Do not round up or down. A critical safety rule: never rely solely on an SMS text alert claiming a payment went through. Scammers can fake text messages. Always log directly into your Ingame to manually verify the funds have left your account. Keep all communication inside the Fiquence chat. If a merchant asks you to move the conversation to a third-party messaging app, refuse.
Leaving the platform's chat voids your systemic protection. Sticking to these strict boundaries and relying only on verified data ensures the platform can step in and protect your funds if a dispute arises. Once you confirm the money has left your bank, return to the platform and immediately click the I have paid button. This action officially halts the countdown timer. If you fail to click that button before the timer runs out, the system will automatically cancel the order and return the locked digital asset to the merchant, even if you already sent the cash. With the timer stopped, the process enters a brief waiting phase. The merchant is now checking their own local bank account to verify your fiat transfer has arrived. If a merchant intentionally delays the release or claims they never received the money, you simply open an appeal. The platform support team will review your proof of payment and release the asset if you followed the protocol. But in a standard trade, the merchant confirms receipt. Once they do, the platform logic automatically unlocks the reserved asset. The USDT is routed directly into your personal funding account. There is no further human intervention required. Your new balance is now safely settled within your digital vault. Your physical local currency has been successfully exchanged for a verified digital asset, resting securely inside a one-to-one backed ecosystem. With the acquisition complete, we can zoom out to the broader Fiquence dashboard and shift our focus from acquiring assets to utilizing them within the network. Once your USDT is settled, you can choose to move it into a staking vault. Here, the platform applies participation-based logic to distribute rewards, allowing your balance to scale based on the system's underlying mathematics. Regardless of how you choose to deploy your assets, the platform maintains one-to-one reserve transparency for every token in the system. You are now part of a global network of participants operating under stable, transparent rules where every transaction is logged and verified. Fiquence is designed as a logically decoupled environment, meaning the P2P gateways are architecturally separated from the core liquidity nodes. This structure ensures that security is built into the system's framework, and transparency is achieved by design. ক্রিপ্টো দুনিয়ায় একটা কথা কিন্তু খুব প্রচলিত। মানে হয় আপনি কোনো স্ক্যামের শিকার হবেন, নয়তো আপনি নিজেই আর্লি ইনভেস্টর হয়ে অন্যের টাকায় প্রফিট করবেন। দ্য ডিবেটে আপনাদের স্বাগতম, যেখানে আমরা তথ্য ও যুক্তির মানদণ্ডে বিভিন্ন ধারণার বহুমাত্রিক বিশ্লেষণ করি। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক এমনই একটা কনসেপ্ট, মানে প্রযুক্তিগত কাঠামো বনাম মানবিক আচরণের মেলবন্ধন, যার নাম ফাইকোয়েন্স বা PHIQENCE প্রজেক্ট। হ্যাঁ, আর এই প্রজেক্টের যে মূল দাবি, ওই যে তারা বলছে তাদের দর্শন হল ট্রু ব্যালেন্স এবং রিয়েল গ্রোথ। একদম। তো আমরা আজ এটাই দেখার চেষ্টা করব যে একটা ডিজিটাল ইকোসিস্টেম কি সত্যি শুধু গাণিতিক লজিক আর ওপেন সোর্স স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে একটা হাইপ মুক্ত পরিবেশ তৈরি করতে পারে? আমি তো বলবো হ্যাঁ পারে, কারণ তাদের বিএসসি বা বাইন্যান্স স্মার্ট চেনের যে কাঠামো আর আর্টিফিশিয়াল গ্রোথ প্রতিরোধের মেকানিজম, সেটা সত্যিই একটা ভারসাম্যপূর্ণ আর স্বচ্ছ সিস্টেম নিশ্চিত করে। এখানে প্রবৃদ্ধি আসে লজিক থেকে। আচ্ছা, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থানটা একটু ভিন্ন। প্রযুক্তিগত স্বচ্ছতা যে এখানে আছে সেটা আমি অস্বীকার করছি না, কোড হয়তো মিথ্যা বলে না, কিন্তু আমার অবস্থান হলো প্রযুক্তি যতই স্বচ্ছ হোক না কেন, আপনি যখন তাদের ওই 16 লেভেলের অ্যাফিলিয়েট ম্যাট্রিক্স আর ডাইনামিক রিওয়ার্ড সিস্টেমের দিকে তাকাবেন, দেখবেন এটা মূলত ইউজার অ্যাকুইজিশনের উপরই দাঁড়িয়ে আছে। আর এই নেটওয়ার্ক গ্রোথের উপর নির্ভরশীলতা তো শেষমেশ সে হাইপের দিকেই নিয়ে যায়, তাই না? দেখুন, আমি বুঝতে পারছি আপনি কেন এমনটা ভাবছেন, তবে গোড়া থেকে যদি বলি, তারা কিন্তু কোনো অবাস্তব স্বপ্ন বা গ্যারান্টিড প্রফিট বিক্রি করছে না। এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। রাইট, সেটা তারা ক্লেইম করে না, আমি দেখেছি। হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার্ড সিস্টেম। আপনি যদি তাদের স্মার্ট কন্ট্রাক্ট দেখেন, সেটা সম্পূর্ণ ভেরিফাইড এবং গিটহাবে ওপেন সোর্স। সাধারণ ভাষায় বলতে গেলে এটা অনেকটা ডিজিটাল ভেন্ডিং মেশিনের মতো কাজ করে। আপনি কয়েন ফেলবেন আর লজিক অনুযায়ী আউটপুট আসবে। ঠিক তাই। মাঝখানে কোনো মানুষ নেই যে আপনার ফান্ড আটকে দেবে বা নিজের ইচ্ছে মতো নিয়ম বদলে ফেলবে। ক্রিপ্টোতে যে রাগপুল বা প্রজেক্ট মালিকদের টাকা নিয়ে পালানোর ভয়টা থাকে, এখানে ব্লকচেনের কারণে সেই সুযোগটা শূন্য। এই গাণিতিক স্বচ্ছতাই তো ট্রু ব্যালেন্সের প্রথম শর্ত।
হ্যাঁ, কংক্রিটের স্বচ্ছতাটা আছে, আমি মানছি। বিএসসি স্ক্যানে গিয়ে যে কেউ ট্রানজ্যাকশন দেখতে পারে, এটা চমৎকার। কিন্তু একটা বিল্ডিং তো আর শুধু কংক্রিট দিয়ে টেকে না, তার একটা ইকোনমিক ইঞ্জিন লাগে। আর এই প্রজেক্টের ইকোনমিক ইঞ্জিনটা যখন দেখি, বিশেষ করে ওই প্রতিদিনের রিওয়ার্ডের বিষয়টা, তখন আমার একটা খটকা লাগে। আপনি ওই স্মার্ট স্টেকিং ফ্রেমওয়ার্কের কথা বলছেন? একদম। সিস্টেম বলছে যে প্রতিদিনের স্টেকিং রিওয়ার্ডের নির্দেশক প্রবৃদ্ধি 0.4% থেকে 0.8% পর্যন্ত হতে পারে, আর এটা সরাসরি নেটওয়ার্কের সামগ্রিক প্রবৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভর করে। এখন আমার প্রশ্ন হল, এই রিটার্নটা কোত্থেকে জেনারেট হচ্ছে? আমরা তো আর শুধু গাণিতিক লজিকের মধ্যে আটকে নেই, আমরা তো নতুন ব্যবহারকারীদের আগমন আর তাদের স্টেক করা ফান্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। একটু দাঁড়ান, আপনি বলছেন এটা শুধু নতুন ইউজারের ফান্ডের ওপর নির্ভরশীল, কিন্তু আমি বলবো এটা আসলে লিকুইডিটি আর সিস্টেমের সিকিউরিটির ওপর নির্ভরশীল। মানে আপনি যখন মাত্র $50 দিয়ে স্টেক করছেন, আপনি মূলত নেটওয়ার্কের লিকুইডিটি পুলে কন্ট্রিবিউট করছেন। এই স্টেকিং সিস্টেমকে সুরক্ষিত রাখছেন। বিনিময়ে স্মার্ট কন্ট্রাক্ট স্বয়ংক্রিয়ভাবে একটা যৌক্তিক রিওয়ার্ড ক্যালকুলেট করছে। এটা তো ট্রেডিশনাল পিরামিড স্কিমের মতো অন্ধভাবে নতুন মানুষের পকেটের টাকার ওপর নির্ভরশীল নয়। কিন্তু আচ্ছা, সেই লিকুইডিটি তো আসছে নতুন ইউজারের পকেট থেকেই, তাই না? এটা চমৎকার একটা প্রযুক্তিগত মোড়ক হতে পারে, কিন্তু আপনি কি তাদের মার্কেটিং প্রোটোকল বা অ্যাফিলিয়েট ম্যাট্রিক্সের দিকটা ভেবে দেখেছেন? কাউকে রেফার করলে আপনি সাথে সাথে 6% ডিরেক্ট স্পট কমিশন পান। হ্যাঁ, কিন্তু সেটা তো যে কোনো রেফারেল প্রোগ্রামেরই বেসিক নিয়ম। বেসিক নিয়ম, হ্যাঁ, কিন্তু আসল ম্যাজিক তো ঘটে জেনারেশন পোলে। প্রতিদিনের স্টেকিং রিওয়ার্ডের 61% এই পুলে যায়, যা 16 লেভেলের একটা অ্যাফিলিয়েট ম্যাট্রিক্সের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়। মানে রিওয়ার্ডের এত বড় একটা অংশ 61% যখন সরাসরি রেফারেল আর এক্সপ্যানশনের উপর নির্ভর করে, তখন এটা কি আর হাইপ মুক্ত থাকে? মানুষ তো ট্রু ব্যালেন্সের লজিকের চেয়ে ওই 16 লেভেলের বিশাল কমিশনের দিকে বেশি ঝুঁকবে। আমি জানি 61% আর 16 লেভেল শুনলে প্রথমেই হয়তো এমএলএম স্কিমের কথা মাথায় আসে, কিন্তু বেসিক পার্থক্যটা খেয়াল করুন। প্রচলিত সিস্টেমে কি হয়, শুধু মানুষ আনলেই কমিশন পাওয়া যায়, কিন্তু এখানে স্মার্ট কন্ট্রাক্ট কৃত্রিম গ্রোথ প্রতিরোধ করে। কিভাবে প্রতিরোধ করে? 16 লেভেল তো আর এমনি আনলক হয় না। একদমই না, আপনি চাইলেই 16 লেভেলের কমিশন আনলক করতে পারবেন না। গ্লোবাল ডিরেক্টর বা হায়ার র্যাঙ্ক পেতে হলে শুধু ডিরেক্ট রেফারেল থাকলেই হবে না, আপনার ভেরিফাইড স্টেকিং ভলিউম এবং অ্যাক্টিভ নোট থাকতে হবে। এই টার্মগুলোর মানে সাধারণ শ্রোতাদের জন্য একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, ধরুন আপনি 100 জন ইউজার আনলেন আপনার টিমে, কিন্তু কেউ কোনো ফান্ড স্টেক করল না বা লিকুইডিটি দিল না। ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি হয়তো শুধু অ্যাকাউন্ট খোলার জন্যই বোনাস পেয়ে যেতেন, কিন্তু এখানে স্মার্ট কন্ট্রাক্ট চেক করবে ওই 100 জনের নোড অ্যাক্টিভ কিনা। মানে লিকুইডিটি না থাকলে স্মার্ট কন্ট্রাক্ট কমিশন জেনারেটই করবে না। সিস্টেমে বাস্তব ভ্যালু ক্রিয়েট না করে শুধু নেটওয়ার্ক বাড়িয়ে কেউ সুবিধা নিতে পারবে না। আচ্ছা, আমি আপনার মেকানিজমের ব্যাখ্যাটা বুঝতে পারছি। ভেরিফাইড ভলিউম থাকাটা একটা ফিল্টার হিসেবে কাজ করে, কিন্তু আমি এই যুক্তির সাথে পুরোপুরি একমত হতে পারছি না। কেন বলছি শুনুন। দিন শেষে সেই ভলিউমটা তো নতুন ব্যবহারকারীদের স্টেক করা ফান্ড থেকেই আসছে। 16 লেভেল পর্যন্ত কমিশন ডিস্ট্রিবিউট করার মানে হল সিস্টেমের নিচের দিকের ফান্ড উপরের দিকের লিডারদের পকেটে যাচ্ছে। তারা এটাকে কমিউনিটি ড্রিভেন গ্রোথ বলুক আর যাই বলুক, এটা তো একটা সম্প্রসারণশীল নেটওয়ার্কের ওপরই নির্ভরশীল। কিন্তু দেখুন, যে কোনো বিজনেসেই তো নতুন ক্যাপিটাল ইনফ্লো লাগে, তাই না? তা লাগে, কিন্তু যদি কোনো কারণে এই ইকোসিস্টেমের নতুন ইউজার আসা বন্ধ হয়ে যায়, তখন ওই 0.4 থেকে 0.8% প্রবৃদ্ধির কি হবে? স্মার্ট কন্ট্রাক্ট হয়তো কাউকে ঠকাবে না, কিন্তু রিওয়ার্ড তো গাণিতিকভাবে কমতে বাধ্য, আর রিওয়ার্ড কমলে ইউজাররা উৎসাহ হারাবে। এবং সেটাই তো এই সিস্টেমের সবচেয়ে বড় সততা। আপনি নিজেই তো আমার পয়েন্টটা প্রুফ করে দিলেন। হাইপ নির্ভর স্কিমগুলো কি করে, নতুন ইউজার না আসলেও ফিক্সড রিটার্নের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায়, তারপর একদিন স্ক্যাম করে পালায়। কিন্তু পিআইকিউএনসি স্পষ্টভাবে বলছে এখানে কোনো ফিক্স স্যালারি বা গ্যারান্টিড আয় নেই। অ্যাক্টিভিটি কমলে রিওয়ার্ড লজিক্যালি কমে যাবে। এটা কোনো বাগ না, এটা সিস্টেমের কোর ফিচার। আমি মানছি যে তারা ফিক্সড রিটার্নে প্রতিশ্রুতি দিচ্ছে না, যা অবশ্যই প্রশংসনীয়। তবে এখানে আরেকটা বড় প্রশ্ন চলে আসে, সেটা হলো তাদের উইথড্র এনিটাইম সুবিধা।
প্রজেক্ট বলছে কোনো লকিং পিরিয়ড নেই, যে কেউ যে কোনো সময় ফান্ড উইথড্র করতে পারবে। তাত্ত্বিকভাবে এটা অসাধারণ, কিন্তু ক্রিপ্টো মার্কেটের বাস্তবতায় এটা কি বড় কোনো প্যানিকের কারণ হতে পারে না? আপনি কি ব্যাংক রান বা লিকুইডিটি ক্রাইসিসের কথা ভাবছেন? একদম তাই। ফান্ড আনলক করার স্বাধীনতা থাকা ভালো, কিন্তু পিএইচআই টোকেনের ইউটিলিটি যদি শুধু এই নেটওয়ার্কের ভেতরেই সীমাবদ্ধ থাকে আর হঠাৎ মার্কেটে প্যানিক তৈরি হয়, মানে ধরুন বিটকয়েন ডাম্প করল, তখন ওই 16 লেভেলের সবাই যদি একসাথে উইথড্র করে সেল করতে শুরু করে, টোকেনের ভ্যালু কিভাবে টিকবে? আপনার স্মার্ট কন্ট্রাক্টের লজিক কি তখন প্রাইস ধরে রাখতে পারবে? এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। ব্যাংক রান যে কোনো ফিন্যান্সিয়াল মডেলের জন্য একটা বড় ঝুঁকি। তবে আপনাকে এখানকার টোকেন ইকোনমিক্স বুঝতে হবে। তারা বলছে এই টোকেনটা শুধু ট্রেডিং অ্যাসেট না, এটা পুরো ইকোসিস্টেমের ফুয়েল। ভবিষ্যতে ডিজিটাল সার্ভিস, ফি পেমেন্ট আর গভর্নেন্সের কাজে এটা ব্যবহৃত হবে। আর তাছাড়া উইথড্র এনিটাইম অপশনটা মূলত ইনভেস্টরদের মধ্যে একটা আস্থার জন্ম দেয়। আস্থা কিভাবে? মনস্তাত্ত্বিক দিক থেকে চিন্তা করুন। যখন আপনি জানেন যে দরজা খোলা আছে, আপনার টাকা আটকে নেই, তখন আপনার প্যানিক করার তাড়না কমে যায়। লকিং পিরিয়ড উল্টো প্যানিক বাড়ায়, কারণ লকিং পিরিয়ড শেষ হওয়ার দিনের জন্য মানুষ অপেক্ষা করে থাকে একসাথে টোকেন ডাম্প করার জন্য। আমি আপনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা বুঝলাম, কিন্তু আমাকে বলতেই হচ্ছে ক্রিপ্টো মার্কেট ইমোশন আর প্যানিক দিয়েই বেশি চলে। আপনি বললেন ভবিষ্যতে ফি পেমেন্টের কাজে ব্যবহৃত হবে। এই ভবিষ্যতে শব্দটাই তো ক্রিপ্টোর সবচেয়ে বড় অজানা চলক। আপনি বলতে চাইছেন ফিউচার ইউটিলিটির প্রমিসটা যথেষ্ট না? একেবারেই না। আজকে যদি মার্কেট ক্র্যাশ করে, মানুষ কি ভবিষ্যতের ফি পেমেন্টের কথা ভেবে টোকেন হোল্ড করে বসে থাকবে, নাকি ক্যাশ বাঁচানোর চেষ্টা করবে? যতক্ষণ না পর্যন্ত ওই ইউটিলিটিগুলো ব্যাপকভাবে বাস্তব জীবনে ব্যবহার হচ্ছে, টোকেনের ডিমান্ড তো ওই অ্যাফিলিয়েট নেটওয়ার্কের ওপরেই নির্ভর করছে। লকিং পিরিয়ড না থাকাটা এই প্যানিক সেলকে আরও বাড়িয়ে দিতে পারে। আপনার পয়েন্টটা ভ্যালিড। একটা ইকোসিস্টেম পরিপক্ক হতে আর রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটি তৈরি হতে সময় লাগে। কিন্তু আমরা যদি বাস্তব প্রয়োগের কথা বলি, তাহলে আমাদের P2P বা P2P ফিয়াট গেটওয়ের দিকে তাকাতে হবে। পিটিপি গেটওয়ে এটা কিভাবে টোকেনের ইউটিলিটি প্রমাণ করে? এটা ইউটিলিটির চেয়েও বেশি প্রমাণ করে ইকোসিস্টেমের ইউজার ফ্রেন্ডলিনেস আর সিকিউরিটি। সাধারণ শ্রোতাদের জন্য বলি, লোকাল কারেন্সি বা দেশীয় টাকা দিয়ে ডিজিটাল অ্যাসেট কেনাটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়, মানুষ স্ক্যামের শিকার হয়। হ্যাঁ, P2P স্ক্যাম তো ক্রিপ্টোতে খুবই কমন ঘটনা। ঠিক, কিন্তু ফাইকোয়েন্স একটা সিকিউর P2P ফিয়াট গেটওয়ে আর এসক্রো ভিত্তিক সিস্টেম নিয়ে এসেছে। আপনি যখন টাকা দিচ্ছেন, আপনার ডিজিটাল অ্যাসেটটা এসক্রো শিল্ডে হোল্ড করা থাকে। পেমেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত রিলিজ হয় না। এটা কিন্তু শুধু থিওরি না, এটা রিয়েল ওয়ার্ল্ড ব্যবহারিক প্রয়োগ। এটা সাধারণ ব্যবহারকারীদের জন্য একটা বড় নিরাপত্তা বলয় তৈরি করছে। আমি একমত যে P2P গেটওয়ে আর এসক্রো সিস্টেম লেনদেনকে সুরক্ষিত করে। স্ক্যামারদের হাত থেকে ক্যাশ লেনদেনকে বাঁচানোর জন্য এটা চমৎকার একটা মেকানিজম। আমি এর প্রশংসা করি। তবে এখানে আমাদের খুব পরিষ্কারভাবে একটা পার্থক্য বুঝতে হবে। কিসের পার্থক্য? লেনদেনের নিরাপত্তা আর বিনিয়োগের নিরাপত্তার পার্থক্য। আপনার টাকা এসক্রো হয়ে নিরাপদে ডিজিটাল অ্যাসেটে রূপান্তর হলো, এর মানে ট্রানজ্যাকশনটা সেফ। কিন্তু এর মানে এই না যে আপনার বিনিয়োগ ঝুঁকিমুক্ত হয়ে গেল। অবশ্যই না। আর প্রজেক্ট নিজেও তো সেটা লুকায়নি। হ্যাঁ, তারা লুকায়নি। তারা খুব স্পষ্টভাবে ঝুঁকি আর সচেতনতা নিয়ে কথা বলেছে। তারা নিজেরাই স্বীকার করেছে যে ক্রিপ্টো মার্কেট অত্যন্ত ভলেটাইল। কিন্তু আমার পয়েন্টটা হলো, সিস্টেম যতই গাণিতিকভাবে নিখুঁত হোক না কেন, 16 লেভেলের ম্যাট্রিক্স দিয়ে যখন সাধারণ মানুষ যুক্ত হচ্ছে, তখন অনেকেই এই প্রযুক্তিগত শব্দের আড়ালে থাকা মার্কেট রিস্কগুলো বোঝে না। তারা শুধু ওই 6% ডিরেক্ট কমিশন আর 16 জেনারেশনের পুল দেখে। আমি আপনার কনসার্নকে পুরোপুরি সম্মান করি। এটা সত্যি যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা হাইপ তৈরি করার প্রবণতা থাকে, আর ঠিক এই কারণে প্রজেক্টটি খুব স্ট্রং একটা ডিসক্লেমার রেখেছে। তারা বলছে ডু ইয়োর ওন রিসার্চ বা DYOR। তারা কিন্তু ইউজার অ্যাকুইজিশনের জন্য কোনো অ্যাগ্রেসিভ ফেক প্রমিস করছে না। সেটা আমি স্বীকার করছি। অনেক ক্রিপ্টো প্রজেক্টের তুলনায় তাদের প্রেজেন্টেশনের টোন আসলেই অনেক বেশি পরিণত এবং দায়িত্বশীল। তারা সত্যটা তুলে ধরেছে, যা ক্রিপ্টো স্পেসে সত্যিই বিরল। ঠিক তাই। আর তাই আলোচনার সামারি টানলে আমি বলবো ফ্রিকোয়েন্স ডিজিটাল ফাইন্যান্সের জগতে একটি অত্যন্ত সুগঠিত ইকোসিস্টেম। তাদের ভেরিফাইড ওপেন সোর্স কন্ট্রাক্ট, উইথড্র এনিটাইম ফ্লেক্সিবিলিটি আর আর্টিফিশিয়াল গ্রোথ প্রতিরোধের মেকানিজম প্রমাণ করে যে তারা হাইপ মুক্ত একটা ডিকাপলড এনভায়রনমেন্ট তৈরি করতে চায়।
লিকুইডিটি ছাড়া যেহেতু কোনো রিওয়ার্ড নেই, তাই এটা কোনো অ্যাডমিন নিয়ন্ত্রিত স্কিম নয়, বরং লিকুইডিটি প্রদানকারীদের যৌক্তিক পুরস্কার দেওয়ার একটা গাণিতিক সিস্টেম। আর আমার সামারি হল আমি তাদের প্রযুক্তিগত স্বচ্ছতা, ওপেন সোর্স কোড আর কোনো ফিক্সড রিটার্নের গ্যারান্টি না দেওয়ার সততাকে সাধুবাদ জানাই। তাদের এসক্রো মেকানিজমও প্রশংসনীয়, কিন্তু একই সাথে আমি মনে করিয়ে দিতে চাই যে যখন রিওয়ার্ডের 61% জেনারেশন পুলে যায়, তখন সেটা আর শুধু গাণিতিক লজিকের উপর দাঁড়িয়ে থাকে না। এর ইকোনমিক মডেলটা নেটওয়ার্ক এক্সপ্যানশন আর মানুষের আচরণের উপর দারুণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। মার্কেট ভোলাটিলিটি আর ব্যাংক রানের রিস্ক কিন্তু এখানেও সমানভাবে বিদ্যমান। চমৎকার একটা বিশ্লেষণ। আজকের আলোচনায় আমরা কোনো পক্ষকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করছি না, কারণ ডিজিটাল ফাইন্যান্সের জগতে কোনো কিছুই সম্পূর্ণ সাদা-কালো নয়। একদমই তাই। প্রজেক্টের নিজস্ব সতর্কবার্তাতেও যেমনটা বলা হয়েছে, ডু ইয়োর ওন রিসার্চ। যারা এই মডেল নিয়ে আগ্রহী তাদের উচিত সোর্স মেটেরিয়াল, গিটহাব কোড আর বিএসসি স্ক্যানের ডেটা নিজেরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখা। পরিশেষে আলোচনার শুরুতে আমরা যে প্রশ্নটা তুলেছিলাম সেখানেই ফিরে যাই। গাণিতিক লজিক কি সত্যিই মানবীয় হাইপার প্যানিকের ঊর্ধ্বে উঠে একটা ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ গড়তে পারবে, নাকি ইকোনমিক মডেলের কারণে এটাও নেটওয়ার্কিংয়ের ভারের ন্যায্য হয়ে পড়বে? এ প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। দ্য ডিবেটে আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।